হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ভেক্টরের একটা ইম্পর্ট্যান্ট পোর্শন পড়ব, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। ঠিক আছে? তো আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি এটা পড়ার আগে একটা উদাহরণ দিয়ে জিনিসটা আগে বোঝার চেষ্টা করা যাক। তো দেখো, ধরো এটা একটা রাস্তা। এবার এই রাস্তাতে একটা বাস, ঠিক আছে, বাস ধরো যাচ্ছে। ঠিক আছে, এবার ধরো বাসের স্পিড হচ্ছে ধরো 40 কিলোমিটার পার আওয়ার, এরকম একটা স্পিড নিয়ে বাসটা যাচ্ছে। ঠিক আছে, এবার তুমি এইখানে দাঁড়িয়ে আছো, এখানে তুমি দাঁড়িয়ে আছো। ওকে, তাহলে তোমার সাপেক্ষে, তুমি যে দাঁড়িয়ে আছো তোমার সাপেক্ষে বাসটার বেগ কি মনে হবে? যে বাসটার যে প্রকৃত বেগ 40 কিলোমিটার পার আওয়ার, সেটাই মনে হবে যে এরকম বেগে ছুটে চলেছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তুমি কি, তুমি হচ্ছে দর্শক। ঠিক আছে, তো তোমার সাপেক্ষে ওই বাসটার বেগ কি হলো? বাসটার যে প্রকৃত বেগ সেই বেগই কিন্তু মনে হলো। ঠিক আছে, বাসটার প্রকৃত বেগ কত ছিল? 40 কিলোমিটার পার আওয়ার ছিল। এবার তুমি যখন স্থির অবস্থায় দাঁড়িয়েছিলে, সেই অবস্থায় তুমি যখন বাসটাকে দেখলে, তখন কি মনে হলো? যে বাসটার বেগ কি? 40 কিলোমিটার পার আওয়ার, প্রকৃত বেগই মনে হলো। এইবার কেস যদি এরকম ধরি যে তুমি আর স্থির অবস্থায় নেই, তুমি একটা বাইকে করে, ঠিক আছে, তুমি একটা বাইকে করে যাচ্ছ। ঠিক আছে, তোমার বেগ ধরে নিলাম 20 কিলোমিটার পার আওয়ার। তুমি বাইকে করে যাচ্ছ। ঠিক আছে, তো এবার তোমার কি মনে হবে? তোমার মনে হবে যে বাসটার দাঁড়িয়ে থাকা অবস্থায় যে বেগ ছিল, দাঁড়িয়ে থাকার অবস্থায় তোমার বেগ কত মনে হচ্ছিল? 40 কিলোমিটার পার আওয়ার মনে হচ্ছিল। কিন্তু এইবার যখন তুমি 20 কিলোমিটার পার আওয়ারে বেগে বাস যেদিকে যাচ্ছে সেদিকেই যদি যাত্রা শুরু করো, তাহলে তুমি এইখানে যে আছো, তোমার কি মনে হবে? বাসটা আগের থেকে কিছুটা স্লো বেগে যাচ্ছে, তাই না? আগের থেকে কিছুটা স্লো বেগে যাচ্ছে, কিন্তু বাসটা কিন্তু তোমার আগেই বেরিয়ে যাবে, কারণ বাসের বেগ কত? 40, আর তোমার বেগ কত? 20। বাস কিন্তু তোমার আগেই যাবে, আগে আগেই চলে যাবে। কিন্তু প্রথমে যখন তুমি স্থির অবস্থায় ছিলে, সেটা সাপেক্ষে কিন্তু এখন এখন কিন্তু বাসটার বেগ কিন্তু কমে যাবে। ঠিক আছে, এবার এবার যদি এরকম কেস করি যে বাসটা ধরো 40 কিলোমিটার পার আওয়ার বেগেই যাচ্ছে, তুমি এবার এই দিকে যাচ্ছ। কোন দিকে যাচ্ছ? এই দিকে। বাসটা যাচ্ছে এইদিকে, বাসের বিপরীত দিকে যাচ্ছ। কি বেগে? ধরো 20 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছ। ঠিক আছে, তাহলে এবার তুমি যে এখানে আছো, তোমার সাপেক্ষে বাসের বেগ কি মনে হবে? মনে হবে যে বাসটা একদম খুব জোরে দ্রুত গতিতে চলে গেল। 40 কিলোমিটার পার আওয়ার থেকে কিন্তু বেশি বেগের মনে হবে। ঠিক কি না? বাসের প্রকৃত বেগ কিন্তু 40, কিন্তু তুমি যখন বিপরীত দিকে কুড়ি কুড়ি নিয়ে যাচ্ছ, 20 বেগ নিয়ে যাচ্ছ, তখন কিন্তু তোমার মনে হবে যে বাসটা ওই দাঁড়িয়ে থাকা অবস্থায়, তুমি যখন দাঁড়িয়েছিলে সেই সময়ে যে বেগ ছিল, এখন যেন বাসের বেগ আরও বেড়ে গেছে। ঠিক কি না? ওকে, তাহলে এই যে তিনটা কেস, প্রত্যেক এই যে তিনটা কেস আমরা পড়লাম, এই তিনটা কেসেই কি হচ্ছে, এটা কি? বাসের বেগ কিন্তু সব সময় কিন্তু 40 কিলোমিটার পার আওয়ারই আছে, প্রকৃত বেগ। কিন্তু তুমি যখন স্থির অবস্থায় ছিলে, তখন তোমার ঠিক 40ই লেগেছে। যখন তুমি এই দিকে 20 বেগ নিয়ে গেলে, 20 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে গেলে, তখন তোমার মনে হলো যে বাসটার বেগ যেন 40-এর থেকে কিছু একটা কমে গেছে, আস্তে আস্তে যাচ্ছে। এরপর যখন তুমি বিপরীত দিকে 20 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে যাচ্ছ, তখন তোমার মনে হবে বাসটা যেন একদম সাই করে চলে গেল। তাহলে এই তিনটা কেসে পরিবর্তন কিসের হয়েছে? পরিবর্তন হয়েছে যে দর্শক, অর্থাৎ তুমি হচ্ছে দর্শক, তোমার গতি অবস্থার পরিবর্তন হয়েছে। গতি অবস্থা বলতে, প্রথম ক্ষেত্রে তুমি কিন্তু স্থির অবস্থায় ছিলে, দ্বিতীয় ক্ষেত্রে তুমি কিন্তু একটা নির্দিষ্ট বেগ নিয়ে ওই একই দিকে, বাস যেদিকে গেছে সেই দিকে চলেছো। থার্ড কেসে
একটা নির্দিষ্ট বেগ নিয়ে বাসের বিপরীত দিকে চলেছো, তাহলে এই তিনটা কেসে বাসের প্রকৃত বেগের কোনো চেঞ্জ হয়নি। তোমার যে গতি অবস্থা অর্থাৎ তোমার যে বেগ, প্রথমে বেগ 0 ছিল, পরে বেগ 20 হয়েছে সেম দিকে, তারপরে বেগ 20 হয়েছে বিপরীত দিকে, ঠিক আছে। তাহলে এই তিনটা কেসে তোমার বেগের পরিবর্তনের জন্য কিন্তু বাসের বেগটাও অন্যরকম মনে হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে গল্পটা, এই গল্পটা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে দর্শক যে আছে সেই দর্শকের গতি অবস্থার ওপর ওই বস্তুটার গতির কিন্তু পরিবর্তন হবে, ঠিক আছে। তাহলে এই যে আমি দর্শক আছে না, চলন্ত অবস্থায় অর্থাৎ গতিশীল যদি দর্শকটা হয়, প্রথম কেসটা বাদ দাও, এখন প্রথম কেসটা কি ছিল, প্রথম কেসটা ছিল অ্যাকচুয়াল ছিল, ওটা হলো অ্যাকচুয়াল বেগের ছিল, কিন্তু আমরা এখন কি বেগ পড়ছি, আপেক্ষিক বেগ পড়ছি, ঠিক আছে। অর্থাৎ এখন আমরা স্থির অবস্থায় থাকবো না, দর্শকটাকে স্থির অবস্থায় রাখবো না, দর্শকটাকে কোনো একটা বেগ নিয়ে যে কোনো দিকে চালনা করব, ঠিক আছে। তাহলে সেই সাপেক্ষে এই যে বস্তুটা আছে এই বস্তুটার বেগ যে পাবো সেটাই হবে আপেক্ষিক বেগ। ওকে, বোঝা গেল? ওকে, এবার দেখো আপেক্ষিক বেগের সংজ্ঞা কি বলছে। সংজ্ঞা বলছে গতিশীল কোনো বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর বেগকেই দ্বিতীয় বস্তুটার আপেক্ষিক বেগ বলে। ওকে, গতিশীল কোনো বস্তুর সাপেক্ষে অর্থাৎ এই ক্ষেত্রে দর্শকটা কি, দর্শকটা নিজেও গতিশীল আর যে বস্তুটা ছিল সেই বস্তুটাও গতিশীল, ঠিক আছে। তাই জন্য বলেছে এটা হলো প্রথম বস্তু আর এটা ধরে নাও দ্বিতীয় বস্তু, বস্তু না বলে দর্শক বলি, প্রথমটাকে হচ্ছে আমরা দর্শক বলছি, ঠিক আছে। তাহলে এই যে গতিশীল দর্শকের সাপেক্ষে, দর্শক বা বস্তু, ঠিক আছে, গতিশীল কোনো বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর, অন্য বস্তু বলতে এই বস্তুটার যে বেগ এর সাপেক্ষে, কার রেসপেক্টে, এর রেসপেক্টে, এর যে বেগ সেই বেগটাকেই এই বস্তুটার আপেক্ষিক বেগ বলবো। বুঝা গেছে? তার মানে দর্শকের সাপেক্ষে দর্শকটা কি থাকতে হবে, গতিশীল থাকতে হবে, দর্শক কিন্তু স্থির থাকলে চলবে না। তাহলে গতিশীল ওই দর্শকটার সাপেক্ষে যে বস্তুটার আমরা বেগ দেখতে পারবো সেই বেগটাই হচ্ছে ওই গতিশীল বস্তুটার আপেক্ষিক বেগ। বোঝা গেছে? তো এইবার সেই দর্শকটা কীরকম হতে পারে, কেস কি 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 কেস হতে পারে, এরকমও হতে পারে যে ধরো বস্তুটা এদিকে আছে, ঠিক আছে, এটা হলো বস্তুর বেগ। এবার দর্শক এরকমও হতে পারে যে সেম ডাইরেকশনে যাচ্ছে, একটা কেস, কেস নাম্বার 1। কেস নাম্বার 2, দর্শক এরকমও হতে পারে যে বস্তু যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে একটা বেগ নিয়ে যাচ্ছে, কেস নাম্বার 2। আবার এরকমও তো হতে পারে যে দর্শক যে কোনো একটা র্যান্ডাম কোনো একটা দিকে যাচ্ছে, এরকম একটা দিকে যাচ্ছে, তার মানে বস্তুটা যাচ্ছে এই দিকে আর দর্শকটা একটা বেগ নিয়ে এই দিকে যাচ্ছে, তখন তাদের মধ্যবর্তী কোণ হয়ে যাবে থিটা। তাহলে এটা হয়ে গেল কেস নাম্বার 3, ঠিক না? থিটা হচ্ছে যে কোনো একটা র্যান্ডাম কেস, র্যান্ডাম কোণ। এই থিটাটা যখন 0 হয়ে যাবে তখন এই 3 নাম্বারটাই কেস নাম্বার 1 হয়ে যাবে। থিটা যদি 0 হয়ে যায় তখন এই 3 নাম্বার কেসটাই কেস নাম্বার 1 হয়ে যাবে। আর থিটা যদি 180 ডিগ্রি হয়ে যায় তখন এই 3 নাম্বার কেসটাই কি 2 নাম্বার কেস হয়ে যাবে। ওকে, বুঝা গেল? বুঝাতে পারলাম? তাহলে এই 3টা কেস হতে পারে। তো এবার আমরা প্রথম কেসটা আলোচনা করি যে বস্তু আর দর্শক যদি একই দিকে গতিশীল হয়। এখানে বস্তু আর দর্শক, বস্তু যেদিকে ছুটেছে দর্শকও ওই একই দিকে ছুটেছে, তাহলে কি হবে? তো দেখো এখানে আমরা ধরে নিচ্ছি, ওকে, এই যে প্রথমে ছবিটা দেখাই, ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমার দর্শক এইখানে তুমি আছো, তুমি নিজেকে কল্পনা করো, ঠিক আছে, এখানে তুমি আছো। আর এটা হচ্ছে একটা বাস বা ট্রেন, যা খুশি ধরতে পারো, ঠিক আছে, সেটা ভি বেগ নিয়ে এইদিকে ছুটছে, একই দিকে, এটাও যেদিক এটাও সেই দিক। আর তুমি কোন বেগ নিয়ে যাচ্ছ, তুমি ইউ বেগ নিয়ে যাচ্ছ, ঠিক আছে। তাহলে এবার তোমার সাপেক্ষে মানে তোমার যা মনে হবে এই বস্তুটার বেগ সম্পর্কে, এই যে বস্তুটা আছে না, এই বস্তুটার বেগ সম্পর্কে তোমার যেটা চোখে মনে হবে সেটাই হলো এই বস্তুটার আপেক্ষিক বেগ হবে, ঠিক আছে। তাহলে এটা প্রথম কেসটা একদম ইজি, যে দর্শক আর বস্তু একই দিকে গতিশীল যদি হয় তাহলে কি হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে আপেক্ষিক বেগ নির্ণয় করতে হলে অবশ্যই কোনো একটা দর্শকের সাপেক্ষে আপেক্ষিক বেগটা করতে হয়, দর্শক বা একটা বস্তুর সাপেক্ষে। এখানে দর্শক বলছি মানে সবসময় দর্শক হবে তাই নয়,
কোনো একটা বস্তুও হতে পারে, ঠিক আছে। তাহলে দর্শক বা কোনো একটা বস্তুর সাপেক্ষে, সাপেক্ষে সাপেক্ষে কথাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সাপেক্ষে বলতে উইথ রেসপেক্ট টু, ঠিক আছে। কোনো একটা দর্শকের সাপেক্ষে, মানে সাপেক্ষে বলার মানে কি, সাপেক্ষে বলার মানে হচ্ছে ওই লোকটা ওই দর্শকটার কাছে কী রকম লাগছে, দর্শকটার চোখে কেমন লাগছে, সেটাই হলো সাপেক্ষে। ওই দর্শকটা ওই বস্তুটাকে কিভাবে দেখছে, এটাই, ঠিক আছে। তাহলে ওই দর্শকের সাপেক্ষে বস্তুটার যে আপেক্ষিক বেগ, এখানে একটা জিনিস ভুল হয়েছে। দর্শকের সাপেক্ষে বস্তুটির শুধু বেগ না লিখে বস্তুটির আপেক্ষিক বেগ লিখবে। পয়কারে পেয়ে সমযুক্ত ক্ষয় হিসেবে খি আর ক, ঠিক আছে। তাহলে দর্শকের সাপেক্ষে বস্তুটার আপেক্ষিক বেগ যদি ডাব্লিউ হয়, ঠিক আছে, সেই ডাব্লিউটা আমি বের করব। তাহলে ডাব্লিউটা কি হবে সেটা সবসময় মনে রাখবে, যার সাপেক্ষে করতে হয়, ঠিক আছে, যার সাপেক্ষে করতে হয় সেটা বিয়োগ করতে হয়, ঠিক আছে। তাহলে তুমি কার সাপেক্ষ করছো, দর্শকের সাপেক্ষ করছো, তাহলে দর্শকের বেগটা কি করতে হবে, বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে দর্শকের বেগটা আমি কি করে দিলাম, বিয়োগ করে দিলাম। তাহলে বস্তুর বেগের ভিতর থেকে দর্শকের বেগ বাদ দিলে যেটা হবে সেটাই হলো আপেক্ষিক বেগ, ঠিক আছে। একদম ইজি, মনে রাখা একদম সুবিধা। তার মানে আমি কি বললাম, একটা বেদ বাক্যের মতো মনে রাখবে যে আপেক্ষিক বেগ যখন নির্ণয় করতে হয় তখন যার সাপেক্ষে আপেক্ষিক বেগ আমরা বের করব সেই বেগটা বিয়োগ করতে হয়, অর্থাৎ বস্তুর বেগের মধ্য থেকে বিয়োগ করতে হবে। কোনটা বিয়োগ করতে হবে, যার সাপেক্ষে করব তার বেগ বিয়োগ করতে হবে, ঠিক আছে। ক্লিয়ার হয়ে গেল, এটা একদম বেদ বাক্য, মাথায় থাকে যেন সবসময়। ওকে, তাহলে আমরা ধরেছিলাম কি, ধরেছিলাম যে তোমার বস্তুটার বেগ ধরেছিলাম ভি, আর দর্শকের বেগ ধরেছিলাম ইউ। তাহলে আমি কি বলেছি, যার সাপেক্ষ করব তার বেগ বিয়োগ করব। তার মানে কি, কার বস্তুর বেগের থেকে কোন বেগটা বিয়োগ করব, কার সাপেক্ষে করেছি, দর্শকের সাপেক্ষে যেহেতু করেছি তাই জন্য দর্শকের বেগটা বিয়োগ করে দিলাম। তাহলে এটাই হয়ে গেল আমার কি, ডাব্লিউ, ঠিক আছে, এটাই হয়ে গেল ডাব্লিউ। এইবার কেস নাম্বার 2, এখানে কি বলেছে যে বস্তু আর দর্শক বিপরীত দিকে গতিশীল হলে কি হবে। তো দেখো, এখানে বস্তুকে ধরে নিলাম এই দিকে গতিশীল, আর আমি দর্শক, দর্শক আমি এই দিকে গতিশীল। দর্শকের বেগ ইউ, বস্তুর বেগ হচ্ছে ভি, ঠিক আছে, দুটো বিপরীত দিকে গতিশীল। এখানে তোমাকে যে কোনো একটা দিককে পজিটিভ দিক ধরে নিতে হবে, ঠিক আছে, হয় এই দিক নয় এই দিক, যে কোনো একটা দিককে পজিটিভ দিক ধরে নিতে হবে। ওকে, তাহলে আমি ধরে নিলাম, কি ধরলাম, যে এই দিকের যে দিকটা আছে এই দিকটা হচ্ছে পজিটিভ আর এই দিকটা হচ্ছে নেগেটিভ। যেরকম পজিটিভ এক্স অ্যাক্সিস নেগেটিভ এক্স অ্যাক্সিস আছে না, ওই রকম। তাহলে ওই দিকটাকে আমি পজিটিভ ধরলাম, ওকে, আর এই দিকটাকে আমি কি ধরলাম, নেগেটিভ ধরলাম। তাহলে তুমি আমাকে বলো যে ইউ যে আছে, ইউটা পজিটিভ না নেগেটিভ। ইউটা হবে পজিটিভ, কারণ ইউ হচ্ছে পজিটিভ ডাইরেকশানে আছে, আর ভিটা কি, ভিটা হবে নেগেটিভ ডাইরেকশানে আছে, ঠিক আছে। তো এবার কি বলেছি, যে দর্শকের সাপেক্ষে বস্তুর বেগ কি হবে। নিয়ম কি, যে বস্তুর যে বেগ আছে, বস্তুর বেগের মধ্যে থেকে আমি কার সাপেক্ষে করছি, দর্শকের সাপেক্ষে করছি, দর্শকের বেগটা কি করব, বিয়োগ করব, ঠিক আছে, ক্লিয়ার। এবার বস্তুর বেগটা কি আছে, বস্তুর বেগ হচ্ছে তোমার ভি, ভি আছে ঠিকই, কিন্তু এটা যেহেতু নেগেটিভ ডাইরেকশনে তাই জন্য আমি কি করব, মাইনাস ভি করে দেব। ক্লিয়ার হলো, যেহেতু এটা নেগেটিভ ডাইরেকশনে, কেন বললাম, কারণ যে এখানে দুটো ডাইরেকশন, যেহেতু দুটো বিপরীত ডাইরেকশন আছে তাই জন্য যে কোনো একটাকে পজিটিভ ধরে নিতে হবে, অন্যটাকে কি করে ধরে নিতে হবে, নেগেটিভ ধরে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দর্শক যেদিকে যাচ্ছে সেই দিকটাকে আমরা সবসময় পজিটিভ দিক ধরে নেব। ওকে, তাহলে দর্শক যেহেতু এদিকে যাচ্ছে তাই জন্য ওই দিকটাকে পজিটিভ দিক ধরে বস্তুর দিকটাকে নেগেটিভ দিক ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এবার তাহলে বস্তুর বেগটা কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। মাইনাস এই মাইনাসটা ওই মাইনাস, এই মাইনাসটা কোন মাইনাস, এই মাইনাসটা হচ্ছে এই মাইনাস, ঠিক আছে, মাইনাস দর্শকের বেগ। তো দর্শকের বেগ কি, দর্শকের বেগ ইউ, আর দিক কোন দিকে, পজিটিভ দিকে, তাই জন্য ইউ হয়ে গেল। আর এই মাইনাসটা কোন মাইনাস, এই মাইনাসটা হচ্ছে এই সূত্রের মাইনাস, ঠিক আছে। তুমি আবার এরকম ভেবো না যে এই মাইনাসটা আবার দর্শকের বেগটাও নেগেটিভ, না, তা না, দর্শকের বেগ পজিটিভই আছে, কিন্তু এই মাইনাসটা এসছে এই সূত্রের মাইনাসের থেকে। ক্লিয়ার। এবার
তাহলে মাইনাসকে কমন নিয়ে নিলাম, মাইনাসকে কমন নেওয়ার পরে তাহলে এই দুটো ভিতরে কি হয়ে গেল, পজিটিভ হয়ে গেল। ঠিক আছে, এইবার গল্পটা হচ্ছে এই যে সামনে যে মাইনাস চিহ্নটা এলো এর তাৎপর্য কি, এর সিগনিফিক্যান্স কি আছে। তো দেখো সামনে যে মাইনাস চিহ্নটা আছে এর মানে হলো যে এই যে বস্তুটা আছে, বস্তুটা যাচ্ছে কোন দিকে, এই দিকে। ঠিক আছে, তাহলে বস্তুটার বস্তু বলছি এখানে, দর্শক, তাই না? তো দর্শক যাচ্ছে কোন দিকে, এই পজিটিভ দিকে যাচ্ছে। তাহলে দর্শকের সাপেক্ষে বস্তুটার বেগ কি মনে হবে, ভি প্লাস ইউ। ভি প্লাস ইউ মানে মানে দর্শক যে আছে, দর্শক দেখবে যে বস্তুটা ওই দুটো বেগে যোগ করলে যেটা হবে, ঠিক আছে, ধরো এটার ধরো 20 আর এটার ধরো 40, ঠিক আছে, 20 আর 40 যোগ করলে কত আসে, 60। ঠিক আছে, তাহলে দর্শকের মনে হবে 60 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে বস্তুটা কোন দিকে যাচ্ছে, এই যে নেগেটিভ চিহ্ন, এইখানে হচ্ছে নেগেটিভ চিহ্নটার তাৎপর্য। নেগেটিভ চিহ্ন বোঝাচ্ছে কোন দিকে যাচ্ছে, বস্তু যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে যাচ্ছে, এটাই হলো নেগেটিভ চিহ্ন তাৎপর্য। ঠিক আছে, তাহলে মানে দর্শকের কাছে কি মনে হবে, দর্শকের কাছে মনে হবে যে বস্তুটা দুটো বেগের যোগ করলে যে বেগটা পাবো সেই বেগ নিয়ে বস্তুটা কোন দিকে যাচ্ছে, দর্শক যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে বস্তুটা চলে গেল। বুঝতে পারলাম? ওকে, তাহলে এই ক্ষেত্রে আপেক্ষিক বেগের মান, এখানে আমরা নোট কি করেছি, নোট করেছি যে এক্ষেত্রে আপেক্ষিক বেগের মান সর্বদাই প্রকৃত বেগের থেকে বেশি হবে। ইভেন প্রকৃত বেগ দুটোর যোগফল হবে, মোর স্পেসিফিক্যালি বলতে গেলে প্রকৃত বেগ দুটোর যোগফল হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম। এবার এই দুটো কেস নিয়ে তোমরা এবার ওই যে সব থেকে প্রথমে যে আমরা যে দুটো উদাহরণ দিলাম, যে তুমি আছো, বাস আছে, তাহলে ওই দুটো কথা ভাবো। ঠিক আছে, ওই দুটো কথা ভাবো, তাহলেই বুঝতে পারবা। তার মানে প্রথম ক্ষেত্রে যখন তোমরা একই দিকে যাচ্ছিলে, বাস আর তুমি, তখন কি করতে হয়েছে, বিয়োগ করতে হয়েছিল। তোমার বেগটা বাসের বেগের থেকে বিয়োগ করতে হয়েছিল, অর্থাৎ বাস তখন 20 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে বলে মনে হচ্ছিল। কার মনে হচ্ছিল, তোমার মনে হচ্ছিল। আর কিন্তু তোমরা যখন বিপরীত দিকে যাচ্ছিলে তখন বাসের বেগ 40, তোমার বেগ 20, তখন তোমার মনে হচ্ছিল বাসটা যেন 60 কিলোমিটার পার আওয়ার এই বেগ নিয়ে বিপরীত দিকে চলে গেল। আর বিপরীত দিক অঙ্ক অঙ্ক কী করে বুঝালো যে বিপরীত দিকে যাচ্ছে, এই যে এইখানে যে নেগেটিভ সাইন আছে, এই নেগেটিভ সাইনটাই বোঝাচ্ছে যে তুমি যেদিকে যাচ্ছিলে তার বিপরীত দিকে বাস যাচ্ছিল। ঠিক আছে, ক্লিয়ার হলো? একদম ইন্টারেস্টিং জিনিস। ওকে, এই একই কেস কিন্তু ট্রেনের ক্ষেত্রেও হয়। যখন দেখো যে ধরো একটা ট্রেন, তুমি তুমি একটা ট্রেনে বসে আছো, আর একটা ট্রেন আছে। এবার যখন দুটো ট্রেন একই মানে সাইডে, মানে লাইন বাই লাইন, একটা লাইনের পাশে আর একটা, মানে দুটো পাশাপাশি লাইনে দুটো ট্রেন যখন একই দিকে ছোটে, তখন তুমি যখন ট্রেনে বসে থাকো তোমার তখন কি মনে হয়, একই দিকে যখন ছোটে তখন মনে হয় যে এই যে পাশের যে ট্রেনটা আছে, পাশের ট্রেনের বেগ যদি তোমার বেগের থেকে বেশি হয় তাহলে কি হবে, পাশের ট্রেনটা কিন্তু ধীরে ধীরে তোমার ট্রেনের থেকে একটু আগে এগিয়ে যাবে, কিন্তু সেই বেগটা কিন্তু অনেক কম মনে হবে। কেন কম মনে হবে, কারণ তোমার ট্রেনের বেগটা বিয়োগ দিতে হয়েছে ওই পাশের ট্রেনের বেগের থেকে, তাই জন্য। আর যখন ধরো তুমি যে ট্রেনে বসে আছো সামনের দিক থেকে আর একটা ট্রেন বিপরীত দিকে চলে গেল, তখন তো কি মনে হবে যে সামনের যে ট্রেনটা ছিল ওই বেগটা একদম যেন সাই করে চলে গেল, একদম বিশাল খুব বেগ নিয়ে। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, অত বেগ নিয়ে যায়নি, অত বেগ নিয়ে যায়নি। ওই যে তোমার কাছে যেটা মনে হলো যে অত বেগ নিয়ে গেছে, ওটা আসলে কি, ওটা আসলে দুটো বেগের যোগফল। ওর যে বেগটা ছিল প্লাস তোমার ট্রেনের যে বেগ, সেই দুটো বেগ যোগ করে মনে হয়েছে যে ওই ট্রেনটা ওই দিকে চলে গেল। অ্যাকচুয়ালি ওর বেগ কিন্তু অত না। ওকে, ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার। এবার আমরা জেনারেল কেস নেব। এটা এই দুটো ছিল স্পেশাল কেস। ঠিক আছে, এই স্পেশাল কেসের অঙ্ক প্রচুর আসে, স্পেশাল কেসই বেশি আসে। ঠিক আছে, এই একটা স্পেশাল কেস আর এই একটা স্পেশাল কেস তোমাকে বলে দেবে যে একটা বস্তু এরকমভাবে যাচ্ছে আর একটা বস্তু একই দিকে যাচ্ছে, তাহলে এর সাপেক্ষে ওর বেগ, আপেক্ষিক বেগ কত হবে, এরকম কয়েকটা অঙ্ক দিবে। ঠিক আছে, সিম্পল অঙ্ক, দুই নম্বরের অঙ্ক। এবার বলছে বস্তু আর দর্শক বিভিন্ন দিকে গতিশীল হচ্ছে, অর্থাৎ যে কোনো একটা র্যান্ডাম যে কোনো একটা দিকে যদি গতিশীল হয় তাহলে আপেক্ষিক বেগ বের করতে হবে। ক্লিয়ার? এবার দেখো, ওকে, তো এই ছবিটা দেখে সব ঘাবড়ানোর কিছু না, আমরা এক এক করে সব বিশ্লেষণ করব। ওকে, তো দেখো এখানে হলো দর্শক সব,
এটা হচ্ছে দর্শক, দর্শক যাচ্ছে ইউ বেগ নিয়ে, ঠিক আছে। আর এটা হচ্ছে বস্তু, বস্তু যাচ্ছে কি বেগ নিয়ে, ভি বেগ নিয়ে। তাহলে ইউ কি, ইউ হলো দর্শকের বেগ, ভি কি, ভি হলো বস্তুর বেগ। এখানে দর্শক আর বস্তুর মধ্যে একটা নির্দিষ্ট কোণে আছে। আগের ক্ষেত্রে কোণ দুটো কি ছিল, প্রথম কোণটা ছিল, প্রথম ক্ষেত্রে কোণটা ছিল 0 ডিগ্রি, আর পরের ক্ষেত্রে কোণটা ছিল 180 ডিগ্রি। কিন্তু এইখানে কোণটা কি হয়েছে, এখানে হচ্ছে থিটা, থিটার মান যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। তাহলে থিটা মাঝখানে, তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, থিটা, ঠিক আছে। আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে এই যে ইউ আছে এর সাপেক্ষে এই যে এই বস্তুটার বেগ নির্ণয় করতে হবে। ক্লিয়ার হয়েছে? এই তিনটা টার্ম বোঝা গেল। এর পরে গল্প আসছে। তো নোট করার জন্য আমরা এই যে সব লিখে নাও পজ করে, ঠিক আছে। যে এখানে ইউ হচ্ছে দর্শকের বেগ, ভি হচ্ছে বস্তুর বেগ, থিটা হচ্ছে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ, লিখে নিলে পজ করে। এরপরে দেখো কি, ছবিটা আগে নাও, ছবিটা এখনই আঁকতে হবে না, আগে বুঝে নাও, একবার ভিডিওটা দেখো তারপর। তো এরপর দেখো দর্শকের সাপেক্ষে বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে, এটা হচ্ছে গল্প, ঠিক আছে। দর্শকের সাপেক্ষে বস্তুটার আপেক্ষিক বেগ, অর্থাৎ আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে ডাব্লিউ, আপেক্ষিক বেগ বের করতে হবে, এটা নির্ণয় করতে হবে। এবার দেখো এখানে এই যে আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ ইজুগস টু কি হয়, যে বস্তুর যে বেগ আছে বস্তুর বেগের ভিতর থেকে বিয়োগ করতে হয়। কোনটা বিয়োগ করব, বস্তুর বেগের মধ্যে থেকে দর্শকের বেগটা বিয়োগ করে দেবো, ঠিক আছে, ভেরি গুড। এবার এর পরের লাইনে আমরা কি করলাম, এর পরের লাইনে আমরা এই যে এই লাইনটা আর এই লাইনটা সেম কি সেম না, বলো কি বলে, কি মনে হয়? সেমই, কিছুই করিনি, জাস্ট কি করেছি, যেরকম ধরো 8-4 ইজিকলস টু, তো আমি লিখতেই পারি 8+-4 লেখা যেতে পারে, প্লাসে মাইনাসে মাইনাস হয়, ঠিক আছে। তার মানে 8 আর -4 এই দুটো যোগ করব, তাই না? তো এখানেও গল্পটা তাই হচ্ছে, যে আমি কি করছি, আমি ভি ভেক্টর আর ইউ ভেক্টরের বিপরীত ভেক্টর, এই দুটো ভেক্টরের যোগফল, যোগফল মানে কি, যোগফল মানে লব্ধি। তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি যদি বের করতে পারি তাহলে আমি পেয়ে যাব, তাহলে আমি ডাব্লিউ এর মান পেয়ে যাব, ঠিক আছে। এবার যখনই লব্ধি গল্পটা চলে এলো তখন আমরা ভেক্টরের প্রথমকার দিনের কথা মনে করব, কি করে আমরা লব্ধি বের করতাম, ঠিক আছে। আর যদি মাথায় না থাকে তাহলে ওই ভিডিওগুলো দেখে নাও। তো এবার তার মানে কি বলতে পারি, তার মানে আমি বলতে পারি ভি ভেক্টর আর এই যে ইউ ভেক্টরের বিপরীত ভেক্টর মাইনাস দিয়ে এলে কি হয়ে যায়, বিপরীত ভেক্টর হয়ে যায়। তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি যে ভেক্টরটা পাবো সেটাই হলো আপেক্ষিক বেগ ডাব্লিউ। ক্লিয়ার হলো একদম? তার মানে আমার এখন কাজ কি, আমার কাজ হচ্ছে ইউ ভেক্টর, এই ভি ভেক্টর আর মাইনাস ইউ ভেক্টরের লব্ধি বের করা, ঠিক আছে। কিন্তু দেখো এখানে আমার কাছে আছে কি, ভি ভেক্টর আছে, এখানে ইউ ভেক্টর আছে, কিন্তু আমার লব্ধি বের করতে হবে কার কার মধ্যে, ভি ভেক্টরের মধ্যে আর মাইনাস ইউ ভেক্টরের মধ্যে। কিন্তু এখানে তো আছে ইউ ভেক্টর, তাহলে তাকে মাইনাস ইউ ভেক্টর করার নিয়ম কি, জাস্ট বিপরীত দিকে সমান, মানে এটার যা লেন্থ, এটার যা লেন্থ সেই লেন্থের মতো করেই বিপরীত দিকে একটা রেখা টেনে দেবো, ঠিক আছে। তাহলে সেটাই হয়ে যাবে কি, মাইনাস ইউ ভেক্টর। তাহলে এখন আমাকে কি করতে হবে, এই যে ভি ভেক্টর ছিল আর এই যে মাইনাস ইউ ভেক্টর পেলাম, এই দুটোর লব্ধি বের করব, তাহলে আমি কি পেয়ে যাব, যে আপেক্ষিক বেগ পেয়ে যাব। ক্লিয়ার হলো? এবার তাহলে লব্ধি বের করার নিয়ম কি, আমরা এখানে কিসের সূত্র খাটাবো, সামান্তরিক সূত্র। এবার সামান্তরিক সূত্র কি করে খাটাবো, তাহলে এই বরাবর ডট ডট দিতে যাবো, এটা কার সমান্তরাল, এটা কিন্তু এইটা আর এটা কিন্তু পরস্পর সমান্তরাল, তাই না? তাহলে গেলাম, এবার এখান থেকে ডট ডট দিতে গেলাম, এটা কার সঙ্গে সমান্তরাল, এটা এটার সঙ্গে সমান্তরাল, ঠিক আছে। সামান্তরিক আঁকছি আর কিছুই না, ওকে। তাহলে এইভাবে আমরা একটা সামান্তরিক এঁকে নিলাম, ঠিক আছে। তাহলে এটা যদি মাইনাস ইউ হয় এটা কি হবে, এটাও কিন্তু মাইনাস ইউ, এটাও মাইনাস ইউ। আর এটা যদি ভি হয় তাহলে এটাও কি, এটাও ভি হবে। এগুলো যেন মাথায় থাকে, এগুলো কিন্তু ভেক্টরের বেসিক জিনিস, ঠিক আছে। তো এবার
তাহলে লব্ধিটা কি হয়? লব্ধিটা হচ্ছে কর্ণ হবে। এই দুটো ভেক্টর যে আছে এই বরাবর এই যে সামান্তরিকটা আঁকলাম সেটার কর্ণই হয়ে যাবে লব্ধি। লব্ধি আমরা পড়েছি বারবার, ঠিক আছে? তাহলে ডাব্লিউটা বের করতে হবে। এবার ডাব্লিউ আমরা সূত্রও জানি, ঠিক আছে? কিন্তু এখন যে দুটো ভেক্টর পেলাম এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এখন ভেক্টর কিন্তু এইটা আর এইটা, এই দুটো লব্ধি বের করছি। তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কোনটা? এই যে লাল কালি দিয়ে যেটা দেখিয়েছি এইটা। দাঁড়াও আরো ভালো করে দেখাই। এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কোনটা? এইটা। তাহলে এটা কি? এটা অ্যাকচুয়ালি এই যে থিটা যে আছে এই থিটার ভিতর থেকে মানে এটা পাই মাইনাস থিটা হলো কিনা, ঠিক আছে? তাহলে ভি আর মাইনাস ইউ যে ভেক্টর দুটো আছে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলো? পাই মাইনাস থিটা হয়ে গেল, ঠিক আছে? যেহেতু এটা থিটা তাহলে এটা কি হবে? এটা পাই মাইনাস থিটা, ঠিক আছে? নো প্রবলেম। তার মানে আমি কি বলতে পারি যে ভি ভেক্টর আর মাইনাস ইউ ভেক্টর যে পেলাম এই দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে পাই মাইনাস থিটা। এবার ভাবো আমরা যে লব্ধি পড়েছিলাম, লব্ধির যখন মান বের করতাম তখন সূত্রটা কি ছিল? রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, যেখানে থিটাটা কি ছিল? থিটা ছিল এ আর বি এর মধ্যবর্তী কোণ ছিল, তাই না? তো এখানে ধরে নাও এটা ধরে নাও এ আর এটা ধরে নাও বি, ঠিক আছে? তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ এখানে কোনটা হলো? পাই মাইনাস থিটা হলো কিন্তু, ঠিক আছে? তাহলে এবার যদি লব্ধির মান বের করি তাহলে কি হবে? রুট আন্ডার এ স্কোয়ার বলতে ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে ভি স্কোয়ার প্লাস 2ab বলতে ইউ ভি কস থিটা। থিটা মানে মধ্যবর্তী কোণ কার? এই দুটোর মধ্যবর্তী কোণ কত? পাই মাইনাস থিটা। তাহলে কস ব্র্যাকেটে পাই মাইনাস থিটা হয়ে গেল, ঠিক আছে? এটা হলো লব্ধির মান। দেখো তাহলে ব্যাস লব্ধির মান রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, কিন্তু থিটাটা ছিল এ আর বি এর মধ্যবর্তী কোণ। কিন্তু এখানে যে দুটো ভেক্টর আছে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? পাই মাইনাস থিটা। তাই জন্য আমি কি লিখলাম? পাই মাইনাস থিটা লিখলাম, ঠিক আছে? ওকে, তো এরপরে এইখানে মাইনাস সাইনটা কি করে এলো? ওকে, তো তার জন্য তোমাদের জ্যামিতি অর্থাৎ ত্রিকোণমিতির একটা জিনিস আমাকে বোঝাতে হবে, যেটা তোমরা 11এই শিখবে, পিওর ম্যাথামেটিক্সে শিখবে। ওকে, তো এইবারই বুঝাবো, লাস্ট বুঝাবো, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু বারবার আসবে ফিজিক্সেও, তো মাথায় থাকে জানো। এই জিনিসটা রাফ হিসেবে লিখে রাখো। এটা 11এ ত্রিকোণমিতিতে তোমরা শিখবে, পিওর ম্যাথামেটিক্সে কিন্তু ফিজিক্সে যেহেতু লাগছে তাই জন্য আমি আগে থেকে বলে দিচ্ছি। কোঅর্ডিনেট জিওমেট্রি আমরা পড়েছি। এটা এক্স অ্যাক্সিস বলি, এটা ওয়াই অ্যাক্সিস বলি, এটা হচ্ছে মানে মূল বিন্দু। ওকে, তো এইটাকে বলা হয় ফার্স্ট কোঅর্ডিনেট, অর্থাৎ কোঅর্ডিনেটের বাংলা কি? আচ্ছা যাই হোক, যেটাই হোক, ফার্স্ট কোঅর্ডিনেট, এটা হলো সেকেন্ড কোঅর্ডিনেট, এটা হলো থার্ড কোঅর্ডিনেট, আর এটা হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেট। ওকে, এবার গল্পটা হচ্ছে, সূত্র আছে, সেটা হচ্ছে এই ফার্স্ট কোঅর্ডিনেটে অল, সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন, থার্ড কোঅর্ডিনেট হচ্ছে ট্যানের কোঅর্ডিনেট, অল সাইন ট্যান, ফোর্থ কোঅর্ডিনেট হচ্ছে কসের কোঅর্ডিনেট, ঠিক আছে? তাহলে অল সাইন ট্যান কস একটা সূত্র আছে, এই যে অল সাইন ট্যান কস, অর্থাৎ ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট আর ফোর্থ কোঅর্ডিনেট, কোন কোঅর্ডিনেটটা কার? সেটা হচ্ছে অল সাইন ট্যান কস। অর্থাৎ ফার্স্ট কোঅর্ডিনেটে তুমি সাইন বলো, কস বলো, ট্যান বলো, প্রত্যেকটাই এই যে অল লিখেছি কিনা, অল কথাটার তাৎপর্যটা হচ্ছে সাইন কস ট্যান প্রত্যেকটা পজিটিভ হয়, প্রত্যেকটা পজিটিভ, ঠিক আছে? এবার সেকেন্ড কোঅর্ডিনেটে শুধুমাত্র সাইন লিখেছি, তার মানে বুঝতেই পারছো সেকেন্ড কোঅর্ডিনেটে শুধুমাত্র সাইনগুলো পজিটিভ হয়। ওকে, থার্ড কোঅর্ডিনেটে শুধুমাত্র ট্যান যে আছে ট্যানগুলো পজিটিভ হবে, আর ফোর্থ কোঅর্ডিনেটে শুধুমাত্র কস আছে, ফোর্থ কোঅর্ডিনেটে কসগুলো পজিটিভ হবে, ঠিক আছে? তাহলে অল সাইন ট্যান কস জিনিসটা
এটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। ফার্স্ট কোঅর্ডিনেটে অল সাইন ট্যান মানে সব কিছু পজিটিভ হবে, সেকেন্ড কোঅর্ডিনেটে শুধুমাত্র সাইন পজিটিভ হবে, থার্ড কোঅর্ডিনেটে শুধুমাত্র ট্যান পজিটিভ হবে, আর ফোর্থ কোঅর্ডিনেটে শুধুমাত্র কি হবে, কস পজিটিভ হবে, ঠিক আছে। তাহলে এবার গল্পটা হচ্ছে, আচ্ছা স্যার যদি সেকেন্ড কোঅর্ডিনেটে কস আসে, সেকেন্ড কোঅর্ডিনেটে যদি কস আসে স্যার, তাহলে আমরা ওটাকে কি করব? অবশ্যই এটা বলার আর অপেক্ষা রাখে না, ওটাকে আমরা নেগেটিভ করব, ঠিক আছে। সাইন বাদ দিয়ে, সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন বাদ দিয়ে যাই আসবে সেটা নেগেটিভ হবে। একইভাবে থার্ড কোঅর্ডিনেটে ট্যান বাদ দিয়ে যা আসবে সে সব নেগেটিভ হবে। ফোর্থ কোঅর্ডিনেটে কস বাদ দিয়ে যা আসবে সব নেগেটিভ হবে, শুধুমাত্র কস হলেই পজিটিভ, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পারলাম। ওকে, এবার কি করে আমরা বুঝবো যে কোনটা ফার্স্ট কোঅর্ডিনেট কোনটা সেকেন্ড কোঅর্ডিনেটে আছে, ঠিক আছে। তাহলে দেখো এইটুকুটা কি, এইটুকুটা π/2, তাই না? আচ্ছা তাহলে আরও ভালো করে লিখছি। এইটুকুটা হচ্ছে 0 ডিগ্রি থেকে, আচ্ছা 0 ডিগ্রি বলেছি যখন, 0 থেকে π/2, 0 থেকে π/2 এর মধ্যে ফার্স্ট কোঅর্ডিনেট, হ্যাঁ কি না? আর এটা π/2 থেকে পাই পর্যন্ত, π/2 থেকে পাই পর্যন্ত সেকেন্ড কোঅর্ডিনেট, আর এটা পাই থেকে শুরু করে 3π/2 এই পর্যন্ত হচ্ছে থার্ড কোঅর্ডিনেট, আর 3π/2 থেকে শুরু করে 2π পর্যন্ত হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেট, ঠিক আছে। বোঝাই যাচ্ছে, মানে এটা 90 ডিগ্রি, এটা সিম্পল কথা। 0 থেকে 90 ডিগ্রির মধ্যে ফার্স্ট কোঅর্ডিনেট, 91 ডিগ্রি থেকে শুরু করে 180 ডিগ্রির মধ্যে সেকেন্ড কোঅর্ডিনেট, এবার হচ্ছে 181 থেকে শুরু করে 270 ডিগ্রির মধ্যে থার্ড কোঅর্ডিনেট, আর তোমার 271 ডিগ্রি থেকে শুরু করে 360 ডিগ্রির মধ্যে হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেট, ঠিক আছে। ওকে, তো এবার যদি থিটা যদি এটা হয়, তাহলে এটা কি হবে? এটা ফার্স্ট কোঅর্ডিনেটের মধ্যে পড়বে। এবার তুমি আমাকে বলো যে π-θ কোন কোঅর্ডিনেটে পড়বে? π-θ কোন কোঅর্ডিনেটে পড়বে? দেখো যেহেতু থিটা এটা আর এটা হচ্ছে পাই, তাহলে π-θ মানে কোনটা? এইটা। তার মানে এইখান থেকে শুরু করে এই দিকে যেতে হবে, তাই কি না? তাহলে π-θটা পড়ছে কোন কোঅর্ডিনেটে? সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ে যাচ্ছে। তার মানে আচ্ছা দাঁড়াও, পাই বলতে এটা তো পাই, এটার মধ্যে থেকে তুমি থিটাটাকে বাদ দিতে হবে। এবার থিটাটা যেটা ধরে সেটা এমনভাবে ধরবে, মানে এটা অ্যাকচুয়ালি বলতে গেলে সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করি। দেখো যখনই তোমাকে বলবে π-θ, ঠিক আছে, তখনই তোমার মাথায় রাখতে হবে পায়ের ভিতর থেকে কোনো একটা অ্যাঙ্গেল বাদ দিচ্ছি। পাই মানে কোনটা? এইটা, এটা পাই তো, এই পর্যন্ত পাই তো, এর ভেতর থেকে কোনো একটা অ্যাঙ্গেল বাদ দিচ্ছি, ধরো 5 ডিগ্রি হোক 10 ডিগ্রি, মানে থিটা, মানে কিছু একটা বাদ দিচ্ছি, তাই না? তাহলে কিছু একটা যদি বাদ দিই, তাহলে এটা এইখান থেকে কোন দিকে চলে আসবে? এই দিকে চলে আসবে, তাই না? তাহলে তখন এটা কোন কোঅর্ডিনেটে পড়ে যাবে? সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ে যাবে, ঠিক আছে। সহজভাবে বুঝিয়ে দিলাম। তাহলে π-θ কোন কোঅর্ডিনেটে পড়লো? সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ে গেল, ঠিক আছে। এবার সেকেন্ড কোঅর্ডিনেটে কি সাইন শুধুমাত্র কি হবে? পজিটিভ হবে, বাদ বাকি সবই নেগেটিভ হবে। ওকে, তাহলে এইবার এই যে গল্পটা বুঝালাম এটাই এখানে কাজে লেগেছে। দেখো π-θ কোন কোঅর্ডিনেটে পড়ে? এটা পাই ছিল, এর ভিতর থেকে অল্প কিছু একটা বাদ দিলেই সেটা এইখানে চলে আসবে, তার মানে এটা কোন কোঅর্ডিনেটে পড়ছে? সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ছে, ঠিক আছে। এবার সেকেন্ড কোঅর্ডিনেটে আমরা কি পড়েছিলাম? এটা হচ্ছে অল এর ঘর, এটা হলো সাইনের ঘর। তাহলে সাইন হলে পজিটিভ হবে, সাইন বাদ দিয়ে যাই হবে নেগেটিভ হবে। তাহলে যেহেতু কস আছে তাহলে কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল। এবার সেই নেগেটিভ সাইনটাই এইখানে এসছে। ক্লিয়ার হলো? ওকে, তাহলে এইবার আমরা পেয়ে গেলাম আপেক্ষিক বেগের মান W, এটা হয়, ঠিক আছে। এরপর আপেক্ষিক বেগ যে আছে, এটার আপেক্ষিক বেগ, তো এই আপেক্ষিক বেগটা কোন দিকে আছে সেটা আমরা করব, ঠিক আছে। তো আমরা ধরে নিলাম যে এই যে আপেক্ষিক বেগটা আছে, সেই আপেক্ষিক বেগটা এটা যেহেতু -u, তো এর সঙ্গে অ্যাঙ্গেল করব না, ঠিক আছে, কারণ বস্তু এটা ইউ আর এটা ভি, এই দুটোর মধ্যে যে কোনো একটার সঙ্গে অ্যাঙ্গেল করব, ঠিক আছে। তো কোনটার সঙ্গে অ্যাঙ্গেল করতে হবে?
তো এটা আর এটার মধ্যে ধরো আমার এটার সঙ্গে অ্যাঙ্গেল করার সুবিধা, তাই না? তাহলে আমরা যেরকম পড়েছিলাম যে এ ভেক্টর আর ভি ভেক্টর, এ ভেক্টর আছে আর বি ভেক্টর আছে, একটা লব্ধি ভেক্টর পেলাম, ঠিক আছে? এবার সেই লব্ধি ভেক্টর এ আর বি এর মধ্যে কোন একটার সঙ্গে অ্যাঙ্গেল করবে, ঠিক আছে? এবার সেই এই দুটোর মধ্যে কোন একটা সঙ্গে অ্যাঙ্গেল করা বলতে যদি এটা হলো তাহলে খুব সুবিধা হতো, কিন্তু ওটা যেহেতু নেই তাহলে এখন এটার সঙ্গে অ্যাঙ্গেল করব, ঠিক আছে? তাহলে এই যে এই কোণটা হলো, এই কোণটা হচ্ছে আলফা, ঠিক আছে? এখান থেকে আমি কি বুঝতে পারবো, এখান থেকেই কিন্তু আমি এই লব্ধি ভেক্টরটার কোন দিকে আছে সেটা কিন্তু বুঝতে পারবো, হ্যাঁ কি না? কি করে বুঝতে পারবো? ধরো এটা তো আমরা জানি যে এটা কি কোন কিভাবে কোণ করে আছে, ঠিক আছে? এবার তার সঙ্গে এই দিকে একটা আলফার মান যদি বের করতে পারি তাহলে তো বুঝতে পারবো যে এটা কোন দিকে যাচ্ছে, ঠিক আছে? তো তাহলে আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে ট্যান আলফা, যেরকম আমরা লব্ধির দিক নির্ণয়ের সময় প্রথমের দিকে যেটা করেছি। এখন যে যার বুঝতে অসুবিধা হচ্ছে কিনা তার প্রথমে গন্ডগোল আছে, ভেক্টরের প্রথম ক্লাসগুলো সে দেখে নাও। তো তো এবার আলফা, ট্যান আলফা বের করব। সূত্র কি ছিল? ট্যান আলফা ইজ ইকুয়ালস টু কী হয়, যার সঙ্গে করেছি সেটা বাদ দিয়ে অন্যটা সাইন অফ, এ দেখো, আচ্ছা আগে ওই জিনিসটা বুঝিয়েই দিই। এটা এ ভেক্টর ছিল, এটা ধরো বি ভেক্টর ছিল, এ ভেক্টর ছিল, এটা ধরো বি ভেক্টর ছিল, এটা হচ্ছে লব্ধি হলো, ঠিক আছে? তাহলে লব্ধি হলো, আর এটা ধরে নাও আলফা, ঠিক আছে? এবার আমরা যখন ট্যান আলফা বের করেছিলাম তখন কি করেছিলাম? ট্যান আলফা ইজ ইকুয়ালস টু যার সঙ্গে অ্যাঙ্গেল করেছে, অ্যাঙ্গেল কার সঙ্গে করেছে? এর সঙ্গে করেছে, তাহলে এ বাদ দিয়ে যেটা পড়ে থাকলো সেটা, তাহলে বি ইন্টু সাইন, এই দুটোর যে মধ্যবর্তী কোণ ছিল এ আর বি এর মধ্যবর্তী কোণ কত ছিল? থিটা, ডিভাইডেড বাই বি সাইন থিটা ডিভাইডেড বাই এ, মানে উপরে যেটা হবে তার অন্যটা, এ প্লাস বি কস থিটা। এটা সূত্র ছিল, ঠিক আছে? যেখানে থিটাটা কি, থিটা হচ্ছে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, ঠিক আছে? আর হচ্ছে বিটা কেন ওপরে বি কেন হলো? কারণ সূত্রটাই কিভাবে এসে, সূত্রটাই আসে যার সঙ্গে কোণ করে সেটা না ধরে অন্যটা বি, বি সাইন থিটা হয়, ঠিক আছে? তো এবার ওই জিনিসটাই এখানে কাজে লেগেছে। এখানে দেখো এই দুটোর মধ্যে কার সঙ্গে কোণ করেছে? কোণ করেছে যেহেতু এটার সঙ্গে, তাহলে এইটা সাইন, এইটা ওপরে তাহলে কি হবে? ইউ ট্যান আলফা ইকুয়ালস টু লিখছি কিন্তু, তাহলে ইউ সাইন, আর এটার মধ্যবর্তী কোণ কত? পাই মাইনাস থিটা, ডিভাইডেড বাই ইউ আছে তার উল্টোটা ভি, প্লাস ইউ কস থিটা হবে। থিটা বলতে মধ্যবর্তী কোণটা হচ্ছে এখানে পাই মাইনাস থিটা, ইজ ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? ইউ, আর এটা দেখো পাই মাইনাস থিটা, এটা কিন্তু পাই মাইনাস থিটা সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ছে, আর সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন কি হয়? সাইন পজিটিভ হয়, তাই জন্য পজিটিভই লিখলাম, ইউ সাইন থিটা হয়ে গেল, ডিভাইডেড বাই ভি, এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে কারণ পাই মাইনাস থিটা সেকেন্ড কোঅর্ডিনেটে শুধুমাত্র সাইন পজিটিভ হয়, আর এখানে আছে কি কস, তাই জন্য নেগেটিভ হয়ে গেল, মাইনাস ইউ কস থিটা, কস থিটা হয়ে গেল। তাহলে ট্যান আলফা ইজ ইকুয়ালস টু ইউ সাইন থিটা ডিভাইডেড বাই ভি মাইনাস ইউ কস থিটা হয়ে গেল, ঠিক আছে? বুঝিয়ে দিলাম এখানে। এই যে আপেক্ষিক বেগের দিকটা নির্ণয় করছি, দিকটা এইভাবে নির্ণয় করছি, ইউ সাইন এটা যেটা একটু আগে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? ওটাই ভালোভাবে করলাম। তাহলে আলফা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স ইউ সাইন থিটা ডিভাইডেড বাই ভি মাইনাস ইউ কস থিটা, ঠিক আছে? এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? যে লব্ধি যে ভেক্টরটা পেয়েছিলাম সেই লব্ধি ভেক্টরটা কি অ্যাঙ্গেলে বেঁকে আছে। তো এখান থেকে এবার বাস্তবে আমি বলে দিচ্ছি অ্যাকচুয়ালি কি হচ্ছে, গল্পটা কি হচ্ছে। গল্পটা হচ্ছে যে তুমি ধরো বাইকে হোক, স্কুটিতে হোক, যাতেই হোক না কেন, ইউ বেগে এইদিকে যাচ্ছ, ক্লিয়ার?
এবার একটা বাস এইদিকে ভি বেগে যাচ্ছে, হচ্ছে? তাহলে তুমি ওই বাইকে চড়া অবস্থায় যখন এই বাসের দিকে তাকাবে, তখন তোমার মনে হবে, মানে এই পয়েন্টের জন্য বলছি, যদি এই পয়েন্টে থাকতা, বাসটা তো এই দিকে যাচ্ছে আর তুমি এই দিকে যাচ্ছ, তোমার মনে হবে যে বাসটা এই দিকে যাচ্ছে না, কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে। তোমার বাইকে থেকে মনে হবে, বাইকে চড়া অবস্থায় তুমি যখন বাসের দিকে তাকাও, তখন তোমার মনে হবে বাসটা এই দিকে যাচ্ছে। ডিরেকশনটা তুমি অতটা ভালো করতে পারবে না, তোমার মনে হবে বাসটা ওই দিকে যাচ্ছে। এটাই হলো আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ হচ্ছে একটা ইলিউশন, বুঝতে পারলে? আপেক্ষিক বেগ হচ্ছে একটা ইলিউশন, ধোঁকা। ওকে, চোখের ধোঁকা। ওকে, তো এইটাই হলো আপেক্ষিক বেগের সম্পর্কে আমরা ডিটেলসে পড়লাম, কিভাবে হচ্ছে। আর দুটো স্পেশাল কেসও পড়লাম। স্পেশাল কেসও যদি একই দিকে যায় আর যদি বিপরীত দিকে যায়, নেগেটিভ চিহ্ন যে আছে সেই নেগেটিভ চিহ্নটার তাৎপর্যটাও বুঝিয়ে দিলাম, ঠিক আছে? তো আপেক্ষিক বেগ আমাদের আজকে কমপ্লিট হলো। এর পর দিন আমরা বৃষ্টির আপেক্ষিক বেগ পড়ব। বৃষ্টির আপেক্ষিক বেগ একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। যেরকম ধরো তুমি যখন দাঁড়িয়ে থাকো, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি এখানে দাঁড়িয়ে আছো, ঠিক আছে? বৃষ্টি পড়ছে এরকম একটা অ্যাঙ্গেলে পড়ছে, এরকম করে পড়ছে, ঠিক আছে? এবার একইভাবে বৃষ্টি পড়ছে, তোমার আর একটা বন্ধু ধরো নাও সাইকেল নিয়ে যাচ্ছে, সাইকেল নিয়ে এই দিকেই যাচ্ছে, ঠিক আছে? তোমার বন্ধুটার কি মনে হবে? তোমার বন্ধুটার মনে হবে যে না, একদম মানে মাথার উপরেই পড়ছে, এইরকম ভাবে পড়ছে মনে হবে, তাই না? ওকে কিন্তু ছাতাটা কোন দিকে ধরতে হবে? ছাতাটা ও যদি এইভাবে ধরে রাখে তাহলে কিন্তু ভিজে যাবে, এইভাবে ধরলে কিন্তু ভিজে যাবে। ছাতাটা ধরতে হবে কোন দিকে? এই দিকে ধরে রাখতে হবে। তো এটা হচ্ছে আপেক্ষিক বেগ, ঠিক আছে? তো বৃষ্টির আপেক্ষিক বেগ পড়বো নেক্সট। তারপর তোমরা তো অলরেডি ওই নদীতে নৌকার গতিটা করেই রেখেছো। নদীতে নৌকার গতিতে আশা করি কোনো প্রবলেম হয়নি, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে জানিও। ওকে, দ্যাটস অল ফর দ্য ডে।